সেটা ইবোতনটা হয়, টানটা ইনফ্লাম থাকে, তারপরে ওরাল ক্যাভিটিতে ইনফ্লামেশন থাকে, যার কারণে দেখা যায় যে এরা স্বাভাবিক যে খাবারগুলো সেটা খেতে গেলেও তাদের সোয়েলিং থাকে, দুধগুলো অনেক লুজ থাকে, ন্যারো থাকে। তারপরে কমন একটা ফাইন্ডিংস এদের অনেকেরই হচ্ছে লেগে এই ধরনের ফাইন্ডিংস পাওয়া যায়। ঠিক আছে, হাইপারকারোটিসিস ডেভেলপ করে। ভিটামিন সি ডেফিসিয়েন্সি বিষয়টা স্কারবি পেশেন্ট অনেকে হেয়ার গুলো এরকম ফর্টি স্ক্রু লাইক হেয়ার হতে পারে। দেখা যায় যে এদের যে হেয়ার ফলিকল যেটা থাকে, যে পেরিফলিকুলার হেমোরেজ থাকে, যার কারণে যে হেয়ারের রুট গুলো লুজ হয়ে যায় এবং হেয়ার গুলো কিঙ্কিং হয়ে যায়। যেটা স্কারবি, যেটা পরীক্ষাতে ভাইভাতে অনেক সময় জিজ্ঞাসা করা যে স্কারবি, যদিও এটা খুব ভেরি কমন ডিজিজ, এটা সবাই জানেন যে আগে এক সময় ছিল যারা দীর্ঘদিন ধরে সমুদ্রে থাকতো, বিশেষত যারা নাবিক ছিল অথবা অন্যান্য যারা বলা যায় পাইরেটস, তারপর অন্যান্য যারা সেলরে বসবাস করতো, তাদের যারা দীর্ঘদিন ধরে যে ল্যান্ডের বাইরে থাকতো, যাদের খাবারে ভিটামিন সি ঘাটতি কন্টিনিউয়াস থাকতো, তাদের ক্ষেত্রে দেখা যায় স্কারবি ডেভেলপ করতো। স্কারবি যে ফাইন্ডিংস লেখা যে ম্যালেস লেথার্জি হতে পারে, পেন ইন এ সেকশন অফ দ্য গাম which interferes with digestion. After 1 to 3 months, patient develop shortness of breath and bone pain. তারপর হচ্ছে মাইলজিয়া ডেভেলপ করে কিছু কিছু ক্ষেত্রে। তারপর স্কিন চেঞ্জ হয়, স্কিন গুলো রাফ হয়ে যায়। তারপর স্কিনের নিচে খুব সহজে ব্লিডিং হয়। তারপর স্কিনের বিভিন্ন জায়গায় ছোট ছোট স্পট দেখা যায়, পেটিসি পাওয়া যায়। তারপর দুধগুলো লুজ হয়ে যায় এবং ফিলিং পোর হয়। সময়ের সাথে সাথে ইমোশনাল চেঞ্জ হতে থাকে। কিছু কিছু পেশেন্টের জন্ডিস ডেভেলপ করে, জেনারেলাইজড ইডিমা, নিউরোপ্যাথি ডেভেলপ করে, নেফ্রোপ্যাথি ডেভেলপ করে, ফিভার, কনভালশন, এবং কিছু কিছু ক্ষেত্রে যদিও বলা হয় খুব রেয়ার, তারপরে কিছু কিছু পেশেন্ট এর ক্ষেত্রে দেখা যায় যে ডিউ টু কিডনি ইনভলভমেন্ট তাদের অনেকেই মৃত্যু হতে পারে। এবং স্কারবি ট্রিটমেন্ট হচ্ছে মেইনলি হচ্ছে যে আপনাকে ভিটামিন সি সাপ্লিমেন্টেশন দিতে হবে। নর্মালি ভিটামিন সি ডেফিসিয়েন্সি থাকলে সেখানে ভিটামিন সি সাপ্লিমেন্টেশন দেওয়া হয়। ইউজুয়ালি 500 মিলিগ্রাম থেকে 1 গ্রাম পর্যন্ত ভিটামিন সি ডেইলি রিকোয়ারমেন্ট হচ্ছে আইডিয়াল বলা হয়। তবে কোনো ক্ষেত্রেই 2 গ্রামের উপরে ভিটামিন সি খাওয়া শরীরের জন্য বলা হয় যে নিরাপদ না। অনেক ক্ষেত্রে ভিটামিন সি যদি 2 গ্রামের বেশি নিয়মিত খাওয়া হয় তাহলে সেটা ঝুঁকি বাড়াতে পারে, বিশেষত গ্যাস্ট্রোইন্টেস্টিনাল কিছু সমস্যা। অনেক সময় যারা কন্টিনিউয়াস অনেক বেশি পরিমাণে ভিটামিন সি খায় তাদের ক্ষেত্রে দেখা যায় যে অনেকের পেটে ব্যথা করে, অ্যাবডোমিনাল ক্রাম্প করে, অনেকের নসিয়া হয়, ডায়রিয়া হয়, ভমিটিং হয়, এই ধরনের সমস্যাগুলো দেখা যায়। ভিটামিন সি ডেফিসিয়েন্সি ট্রিটমেন্ট যেগুলো ভিটামিন সি সাপ্লিমেন্টেশন হতে পারে, সেটা ট্যাবলেট এবং যে ডায়েট গুলো দেবে সেই ডায়েট গুলো ভিটামিন সি রিচ ডায়েট হতে হবে। ভিটামিন সি টক্সিসিটি যেটা বলেন 2000 মিলিগ্রাম পার, মানে 2 গ্রামের উপরে যদি কেউ নিয়মিত খায় সেটা টক্সিসিটি ডেভেলপ করতে পারে। এই কারণে সাধারণত ভিটামিন সি খেতে বলা হলো। সাধারণত 500 থেকে 1 গ্রাম পর্যন্ত নিরাপদ ডোজ। এই ডোজে কেউ নিয়মিত পরিমাণ ভিটামিন সি খেলে তার কোনো সমস্যা তৈরি করবে না। কিন্তু কেউ যদি কন্টিনিউয়াস অনেক বেশি পরিমাণে ভিটামিন সি সাপ্লিমেন্ট হিসাবে, common side effects from high doses of vitamin C are upset stomach and diarrhea. Other gastrointestinal symptoms have been reported such as abdominal cramps, headache, heartburn, and vomiting.
ভিটামিন সি সম্পর্কে এটা কারো ভিটামিন সি সম্পর্কে কোনো কোশ্চেন আছে কিনা বলেন। স্যার স্যার বলেন। একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় স্যার ডায়াবেটিস পেশেন্টরা ভিটামিন সি জাতীয় মানে টক জাতীয় ফল বা টক টক বেশি খায়, মানে তাদের চিন্তা হচ্ছে যে এটা খাইলে নাকি স্যার কার্বোহাইড্রেট মানে গ্লুকোজের পরিমাণটা কম আসে। এটা কি স্যার আদৌ মানে রিলেটেড এটার সাথে, মানে ভিটামিন সি এর সাথে? ভিটামিন সি এর সাথে সরাসরি রিলেশন এটা করা খুব মুশকিল, কারণ যেটা হচ্ছে আপনি কার্বোহাইড্রেট বেশি খেয়ে ভিটামিন সি বেশি খাবেন, কার্বোহাইড্রেটেরই কার্যকারিতা কমে যাবে, এইরকম আসলে মনে হয় না এরকম কোনো সুনির্দিষ্ট কোনো এভিডেন্স আছে। কারণ আপনার যাদের ডায়াবেটিস থাকে তাদের ফার্স্ট রেস্ট্রিকশনই হচ্ছে যে ফার্স্ট ইনস্ট্রাকশন হচ্ছে তারা কার্বোহাইড্রেটের পরিমাণটা সীমিত করবে, সেটা যে কোনো ফর্মে হোক, কিন্তু সেটার সাথে অন্যগুলো করা না। কিন্তু ভিটামিন সি যেটা টক জাতীয় ফল তাদেরকে তো মিষ্টি জাতীয় ফল অ্যাভয়েড করতে বলা হয়, সেই ক্ষেত্রে টক জাতীয় ফলকে অ্যাডভাইস করা হয়, কিন্তু সেইটার সাথে এটা মেলানো মনে হয় ঠিক হবে না। জি স্যার, বুঝতে পারছি। কারণ ওইরকম একেবারে কনক্লুসিভ এভিডেন্স আছে যে ভিটামিন সি বেশি হলে কার্বোহাইড্রেটের মেটাবলিজম অনেক ভালো হবে এরকম। তবে ভিটামিন সি কিছু কিছু জিনিস অ্যাবজর্পশনে হেল্প করে, বিশেষত যাদের আয়রনের ঘাটতি থাকে তারা যখন আয়রন গুলো খাবে ভিটামিন সি সহ যদি খায় তাহলে সেটার আয়রনের অ্যাবজর্পশনটা অনেক ভালো হয়। এরপর হচ্ছে ভিটামিন ডি, যেটা এখনকার দিনে মানে হয় সবচেয়ে হটকেক বলা হয় যে ভিটামিন ডি, যে যে বিভিন্ন কারণে হয়তো মানুষ জেনে হোক অথবা না জেনে হোক বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ভাবে অনেকে ভিটামিন ডি গ্রহণ করতেছে, সেটা তার শরীরে ঘাটতি থাক আর না থাক। কারণ ভিটামিন ডি হচ্ছে যে যেহেতু করোনা ভাইরাস অথবা এই ধরনের সংক্রমণের কারণে দেখা যাচ্ছে যেহেতু অনেকেই সংক্রমিত হচ্ছে, অনেকে সংক্রমিত হওয়ার পরে অন্যান্য ওষুধের পাশাপাশি ভিটামিন ডি কিন্তু গ্রহণ করতেছে। পাশাপাশি হচ্ছে যে যে অনেকে আছে যে যারা যাতে সংক্রমিত না হয়, তারা যাতে ভালো থাকে, তাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা যাতে স্ট্রং থাকে, সেইটার অংশ হিসেবে অনেক সময় অনেকে ভিটামিন ডি গ্রহণ করতে, যদিও ভিটামিন ডি গ্রহণ করলে আপনার যে বিভিন্ন ধরনের ভাইরাস সংক্রমণ ব্যাকটেরিয়াল সংক্রমণ হবে না নিশ্চিতভাবে এরকম না, তবে ভিটামিন ডি কিছুটা হলেও বলা হয় ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করে। এইরকম কিছু কিছু রিসার্চ আছে যেখানে ভিটামিন ডি যদি নিয়মিতভাবে গ্রহণ করা হয়, আপনার শরীরে যদি ঘাটতি না থাকে তাহলে আপনার ইমিউনি সিস্টেমটা তুলনামূলকভাবে যাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে তাদের তুলনায় স্ট্রং থাকে। ভিটামিন ডি যেটা হচ্ছে দুইটা ফর্মে থাকে, একটা হচ্ছে ভিটামিন ডি টু এবং ভিটামিন ডি থ্রি। ভিটামিন ডি থ্রি হচ্ছে পলিক্যালসিফেরল নামে পরিচিত, আর ভিটামিন ডি টু হচ্ছে আর্গোক্যালসিফেরল নামে পরিচিত। এখন বারবার সবসময় বলা হচ্ছে যে ভিটামিন ডি আপনার ন্যাচারাল যে সোর্স আছে সেই সোর্স হচ্ছে মেন সোর্স, যেই সোর্সটাকে বাদ দিয়ে আপনি যদি অন্যান্য সোর্সের পিছনে ঢোকেন সেটা হয়তো সাময়িকভাবে আপনাকে বেনিফিট দেবে কিন্তু লং টার্ম বেনিফিট আপনাকে দেবে না। এই জন্য যে আপনার যদি ডেফিসিয়েন্সি থাকেও তারপরেও আপনাকে ন্যাচারাল সোর্স আপনাকে গ্রহণ করতে হবে, বাকি আপনি অন্যান্য সাপ্লিমেন্টেশন আপনি গ্রহণ করতে পারবেন। ভিটামিন বি থ্রি অথবা ভিটামিন ডি সোর্সের ভিতরে যে ডায়েটরি সোর্স, যদিও ডায়েটরি সোর্স মেজর সোর্স বলা হচ্ছে না, মেজর সোর্স হচ্ছে সানলাইট। কারণ ডায়েটরি সোর্স যেটা আমরা বিভিন্ন খাবারের মাধ্যমে যে যে খাবারগুলো থেকে ভিটামিন ডি পাই তার ভিতরে যে খুব বেশি সংখ্যক খাবার থেকে কিন্তু আমরা ভিটামিন ডি পাচ্ছি এরকম না, খুবই সীমিত সংখ্যক বলা আছে খাবারে ভিটামিন ডি উপস্থিতি থাকে। যে ফিশ লিভার অয়েল একটাই, তারপরে যে ফ্যাটি ফিশ সাসাস সার্ডিনস মানে
সামুদ্রিক কিছু মাছে ভিটামিন ডির উপস্থিতি বেশ ভালো পরিমাণে থাকে। তারপর হচ্ছে এগের ভিতরে বিশেষত বলা হচ্ছে এগ ইয়ক, যেটা যে ডিমের কুসুম, সেখানে ভিটামিন ডি থাকে। ডেইরি প্রোডাক্ট যেগুলো ভিটামিন ডি ডেইরি প্রোডাক্টে থাকে। তারপর অন্যান্য সোর্সে খুব বেশি ভিটামিন পাওয়া যায় না, কারণ হচ্ছে যে সিরিয়ালস, ভেজিটেবলস, ফ্রুট কন্টেনিং নো ভিটামিন ডি, মিট এন্ড পোল্ট্রি কন্ট্রিবিউট ইনসিগনিফিকেন্ট অ্যামাউন্টস। তার মানে আপনাকে যদি ভিটামিন ডি শুধু খাবারের উপর যদি আপনি নির্ভর করে ভিটামিন ডি ঘাটতি পূরণ করতে চান, তাহলে কোনোভাবেই সেটা সম্ভব হবে না। রিকোয়ার্ড ডায়েটারি অ্যালাউন্সেস অথবা রিকোয়ার্ড ডেইলি অ্যামাউন্ট, যেটা হচ্ছে একজন মানুষের স্বাভাবিক যে পরিমাণ ভিটামিন ডি দরকার হয়, সেটা বয়স ভেদে সেটা পার্থক্য হয়। সাধারণত বলা হচ্ছে যে ছোট বাচ্চাদের ক্ষেত্রে ভিটামিন ডি এর পরিমাণ কম লাগে, তারপরে সাধারণত গ্রোয়িং পিরিয়ডে, এবং বলা হচ্ছে যে পূর্ণবয়স্ক মানুষদের ক্ষেত্রে ভিটামিন ডি আবার যখন বোনসগুলো অনেক বেশি পরিবর্তন হতে থাকে, বোনসগুলো বলা হচ্ছে ডিজেনারেশন হতে থাকে, বোনসগুলো বলা হচ্ছে যে নেক্রোটিক মানে ফ্লায়েবল হতে থাকে, সফট হয়ে যেতে থাকে, সেই সব কন্ডিশনে ভিটামিন ডি এর পরিমাণ বাড়াতে হয়। নরমালি যে অন অ্যান এভারেজ বলা হচ্ছে যে একজন মানুষের 200 থেকে 400 ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি স্বাভাবিকভাবে খেলে তার যে বডির যে রিকোয়ারমেন্ট সেটা পূরণ হয়। তবে ক্ষেত্র বিশেষে এটা 600 মিলিগ্রাম, 800 মিলিগ্রাম এরকম দরকার হয়। আবার যাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে, তাদের অনেক ক্ষেত্রে কয়েক হাজার ইউনিট পর্যন্ত দৈনন্দিন অথবা সপ্তাহে তাদের কয়েক হাজার ইউনিট পর্যন্ত দেওয়ার দরকার হতে পারে। তবে এখনকার দিনে একটা সুবিধা যে যাদের যারা একটু বয়স্ক অথবা যাদের বিভিন্ন ধরনের সমস্যা আছে, তাদেরকে যে শুধুমাত্র ভিটামিন ডি ব্যবহার করা হচ্ছে এরকম না, অনেক ক্ষেত্রে ক্যালসিয়াম তাদেরকে দিতে হচ্ছে। এবং এখন বাজারে কম্বাইন্ড ফর্মে ওষুধগুলো আসার কারণে অনেক ক্ষেত্রে যারা এগুলো গ্রহণ করতেছে তারাও বেনিফিটেড হচ্ছে। পাশাপাশি তাদের আগে কেউ কিছু বলতেছেন? ভিটামিন ডি যেটা কথা বলা হচ্ছে যে বারবার মানুষদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে যে আপনারা হচ্ছে সানলাইট আপনাদের শরীরে ঢোকান, আপনারা সানে এক্সপোজ হন, কিন্তু তারপরেও অনেক ক্ষেত্রে জনগণকে সচেতন করা যাচ্ছে না। কিন্তু তারা মানে সানে এক্সপোজ হওয়ার থেকে তারা হচ্ছে যে সাপ্লিমেন্টেশন গ্রহণ করার ব্যাপারে তাদের অতি উৎসাহ থাকে, যেটা কোনোভাবেই বলা হচ্ছে গ্রহণযোগ্য না। কিন্তু তারপরেও যে আপনাকে যে আপনাকে ভিটামিন ডি গ্রহণ করার জন্য একবার রোদের ভিতর দাঁড়ায় থাকতে হবে এরকম না, আপনার বডিতে সান এক্সপোজ হলেই হবে। এবং সেটা যদি আপনার একবার সুনির্দিষ্ট সময় ধরে ক্ষণ ধরে দাঁড়াইতে হবে এরকম না, আপনার বডিতে সান এক্সপোজ হলে আপনার ভিটামিন ডি তৈরি হবে। যদিও সেটা হয়তো কম বেশি হতে পারে, তবে দেখা যায় যাদের স্কিনটা ফেয়ার থাকে, বিশেষত ককেশিয়ান, তাদের হচ্ছে কম সময়ে তাদের শরীরে সূর্যের রশ্মি পড়লে যে পরিমাণ ভিটামিন ডি তৈরি হবে, যারা আফ্রিকান, ক্যারিবিয়ান, এশিয়ান, যাদের চামড়াটা বলা যে ব্ল্যাক বলা হয়, তাদের ক্ষেত্রে ভিটামিন ডি সান এক্সপোজ হওয়ার পরে ভিটামিন ডি প্রোডাকশনের জন্য পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি প্রোডাকশন হতে তুলনামূলকভাবে বেশি সময় লাগে। এই জন্য যারা হচ্ছে যে কালো বর্ণের অধিকারী, এই কালো বর্ণ মানে মানে যারা হচ্ছে এশিয়ান, আফ্রিকান, ক্যারিবিয়ান, তাদের ক্ষেত্রে তুলনামূলকভাবে লম্বা সময় ধরে সানে এক্সপোজ হতে বলা হয়। এবং যে সান এক্সপোজ হওয়ার সময় যে জিনিসটা বারবার বলা হয় যে আপনার বডি পার্টটা, যে পার্টগুলো আপনার কিডনি লিভারের কাছাকাছি আছে, সেইখানে যদি সান এক্সপোজ করেন তাহলে তুলনামূলকভাবে বেশি আপনার জন্য বেনিফিট দেবে। সেই তুলনায় আর্মে যদি এক্সপোজ করা হয় অথবা লোয়ার এক্সট্রিমিটিতে এক্সপোজ করা হয়, সেই তুলনায় হচ্ছে ভিটামিন ডি প্রোডাকশন অথবা প্রসেসটা একটু ডিলে হয়। আর একটা কথা যেটাই হচ্ছে যে আগে
মানে এখন বিভিন্ন রিসার্চ হচ্ছে, কিন্তু তারপরেও এখন যেটা বলা হচ্ছে যে ইউজুয়ালি 10টা থেকে বিকাল 3টার ভিতরে এই সময়টাতে সান এক্সপোজ হলে তুলনামূলকভাবে বেশি ভিটামিন ডি তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়। এখন যে ভিটামিন ডি তৈরি হওয়ার যে প্রসেস, যে সেটা যে সানলাইট থেকে, যেটা স্কিনে 7 ডি হাইড্রোপলিক্যালসিফেরল থাকে, সেই সানলাইট আল্ট্রাভায়োলেট রেজ যখন স্কিনের উপর পড়ে 7 ডি হাইড্রোক্সিপলিক্যালসিফেরল থেকে, তখন সেটা কনভার্ট হয়ে কোলিক্যালসিফেরল কনভার্ট হয়। আর আমরা মুখে যে খাবারগুলো গ্রহণ করতেছি, যেটা ডায়েটের মাধ্যমে মানে ফিশ মিট অথবা ট্যাবলেট ক্যাপসুল ফর্মে, সেটা অ্যাবজর্পশন হওয়ার পরে সেটা লিভারে যাচ্ছে, লিভারে এটা কনভার্ট হচ্ছে 25 হাইড্রোক্সি ভিটামিন ডি3 এবং 25 হাইড্রোক্সি ভিটামিন ডি3, যেটা কিডনিতে, তারপর এটা সার্কুলেটরি সিস্টেমে যাচ্ছে, তারপর এটা কিডনিতে যে কনভার্ট হচ্ছে 125 ডাইহাইড্রোক্সি ভিটামিন ডি3, এবং এটাই হচ্ছে ভিটামিন ডি3 মেইন ফর্ম বলা হয়, যেটা হচ্ছে যে বডির ক্যালসিয়াম ব্যালেন্সকে, ফসফরাস ব্যালেন্সকে মেইনটেইন করে। The endogenous or dietary origin of vitamin D will be hydroxylated in the liver at carbon 25 to Bl 25 hydroxy vitamin D. This compound circulates in the blood and in the kidney. Hydroxylation at the alpha position of carbon 1 to generate 1 alpha 25 dihydroxy vitamin D. এটা হচ্ছে যে অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি3, যেটা 125 ডাইহাইড্রোক্সিপলিক্যালসিফেরল, যেটা আরেকটা নাম হচ্ছে ক্যালসিট্রল। এজন্য অনেক সময় দেখবেন যে যাদের কিডনিতে সমস্যা থাকে, যাদের কিডনিতে সমস্যা থাকলে ক্রনিক রেনাল অস্টিওডিস্ট্রফি হয়, তখন অন্যান্য ওষুধের সাথে যে ক্যালসিট্রল নামে একটা ওষুধ অনেক সময় কোলিক্যালসিফেরল দেওয়া হয়। ভিটামিন ডি3 ফাংশনের ভিতর অলমোস্ট সবাই জানেন ভিটামিন ডি3 সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাংশন হচ্ছে ক্যালসিয়াম মেটাবলিজমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি যদি শরীরে পর্যাপ্ত পরিমাণ উপস্থিত না থাকে, তাহলে সেটা ক্যালসিয়াম এর ব্যালেন্সটাকে, ক্যালসিয়াম মেটাবলিজম প্রসেসটা ঠিকমতো হবে না। ক্যালসিয়ামের আপনি যে খাবারগুলো খাচ্ছেন অথবা ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন দিচ্ছেন, সেইগুলো ঠিকমতো অ্যাবজর্পশন হবে না, সেগুলো তখন ক্যালসিয়াম গুলো ঠিকমতো কাজ করতে পারবে না। It plays an essential role as a hormone in the regulation of calcium and phosphorus metabolism. Therefore, it maintains the normal plasma level of calcium and phosphorus by acting on the intestine, bone, and kidneys. ভিটামিন ডি3 ইন্টেস্টাইনের উপর যে কাজ, ইন্টেস্টাইনের উপর যে কাজগুলোর মাধ্যমে যে জিনিসগুলো করে, যে ইনক্রিজ প্লাজমা ক্যালসিয়াম এন্ড ফসফরাস কনসেন্ট্রেশন, ইনক্রিজ সিনথেসিস অফ ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিনস, তারপর ইনক্রিজ অ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম এন্ড ফসফরাস ফ্রম দ্য ইন্টেস্টাইন। Vitamin D3 bones it is believed that the calcitrol has both anabolic and catabolic role on bone. It promotes the mineralization of bones. D3 along with parathyroid hormone stimulates the mobilization of calcium and phosphorus from the bone. যখন রক্তে ক্যালসিয়ামের মাত্রা কমে যেতে থাকে, তখন কিন্তু বোনস থেকে ক্যালসিয়াম গুলো উইথড্র হয়ে রক্তে চলে আসে, তখন বোনসের ক্যালসিয়ামের পরিমাণ কমে যেতে থাকে। তারপর এটা কিডনির উপর যে কাজটা করে, ভিটামিন ডি ইনক্রিজ রিঅ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম এন্ড ফসফরাস ফ্রম দি কিডনি এন্ড ডিক্রিজ এক্সক্রিশন অফ ক্যালসিয়াম এন্ড ফসফরাস ফ্রম দ্য কিডনি। নরমালি এটা হচ্ছে যে 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 মেকানিজম, যে নরমালি যখন কোনো পেশেন্টের কোনো কারণে ক্যালসিয়ামে মানে প্লাজমাতে ক্যালসিয়াম লেভেল কমে যায়, তখন সেটার কারণে দেখা যায় যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে যে হরমোনটা সিক্রেশন হয়, প্যারাথাইরয়েড হরমোন, সেটার পরিমাণটা বেড়ে যেতে থাকে। প্যারাথাইরয়েড হরমোন বেড়ে যায় গেলে তখন হচ্ছে 125 ডাইহাইড্রোক্সিকলিক্যালসিফেরলের পরিমাণ বেড়ে যায়।
এবং 125 ডাইহাইড্রোক্সিকোলিফেট ক্যালসিফেরল যে কাজগুলো করে, যেটা আগে বলা হয়েছিল, এটা যে বোনস থেকে ক্যালসিয়াম গুলো মোবিলাইজ করে প্লাজমাতে নিয়ে যায়। তারপরে increased renal reabsorption of calcium, decreased renal excretion of calcium, এবং ইন্টেস্টাইন থেকে ক্যালসিয়াম অ্যাবজর্পশন গুলো বাড়ায় দেয়, যার কারণে তখন রক্তে ক্যালসিয়ামের মাত্রাটা প্লাজমাতে বেড়ে যায়। ভিটামিন ডি ডেফিসিয়েন্সির কারণে কি কি হয় সেটা সবাই জানেন, যে মোস্ট কমন যে ডিজিজটা, যেটা বাচ্চাদের সবচেয়ে বেশি হয়ে থাকে ভিটামিন ডি ডেফিসিয়েন্সির কারণে, যেটা রিকেটস, আর বড়দের যেটা হয় অস্টিওম্যালাইসিয়া। এখন ভিটামিন ডি ডেফিসিয়েন্সি যে কারণগুলোর কারণে হয়ে থাকে, যে পিপল হু আর নট এক্সপোজ টু সানলাইট প্রপারলি, এটা হচ্ছে যে একটা এখানে বলা হচ্ছে যে প্রপারলি আপনি অনেক সময় অনেকে যে বলে তো আমি তো রোদের ভিতর থাকি তারপরেও আমার ভিটামিন ডি ঘাটতি হলো কি করেছে ভিটামিন, এখন সে যে রোদে যাচ্ছে অথবা সান এক্সপোজ হচ্ছে সেটা ঠিক মতো হচ্ছে কিনা, এটা একটা বড় ইস্যু। এই জন্য হচ্ছে যে অবশ্যই এক্সপোজ হওয়ার জন্য প্রপার ওয়েতে যদি সান এক্সপোজ না হন, তাহলে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি তৈরি হবে না, সেক্ষেত্রে ডেফিসিয়েন্সি তৈরি হবে। তারপরে হচ্ছে যে যদি কারো ঘাটতি থাকে, যেটা হচ্ছে যে সে পর্যাপ্ত ভাবে সে সানলাইট এক্সপোজ হচ্ছে না, আবার যে খাবারগুলো গ্রহণ করতেছে সেখানে ভিটামিন ডি যুক্ত খাবারগুলো সে পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করতেছে না, সেই ক্ষেত্রে তার ঘাটতি তৈরি হবে। তারপর হচ্ছে ইন্টেস্টাইনে যদি কোনো সমস্যা থাকে, যে ইন্টেস্টাইনে যদি ম্যাল অ্যাবজর্পশন থাকে, কারো ম্যাল অ্যাবজর্পশনের সমস্যা থাকে, যেটা অনেকেরই ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম এরকম রোগে অনেকেই আক্রান্ত থেকে, যাদের দেখা যায় যে ইন্টেস্টাইনের যে অ্যাবজর্পশন প্রসেসটা সেটা ঠিকমতো হতে পারে না, যার কারণে যে খাবারগুলোর মাধ্যমে অথবা সে ক্যালসিয়াম অথবা ভিটামিন ডি থ্রি সাপ্লিমেন্টেশন নিচ্ছে সেগুলো ঠিকমতো অ্যাবজর্পশন হতে পারে না, সেই কারণে ভিটামিন ডি ঘাটতি তৈরি হয়। তারপর ভিটামিন ডি যে কাজগুলো করবে, যেভাবে বলা হচ্ছে অ্যাক্টিভেশন হওয়ার কথা, সেই অ্যাক্টিভেশনের প্রসেসে যদি কোনো ঘাটতি থাকে, কোনো প্রতিবন্ধকতা থাকে, সেক্ষেত্রে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হতে পারে। আর রেজিস্ট্যান্স টু দ্য ইফেক্ট অফ 125 ডাইহাইড্রোক্সি ভিটামিন ডি থ্রি, যে ভিটামিন ডি অ্যাক্টিভ ফর্ম, সেটা যদি যে তার যে ইফেক্ট, সেটা যদি ইফেক্টটা রেজিস্ট্যান্ট হয় কোনো কারণে, সেটার কারণে ডেফিসিয়েন্সি তৈরি হবে। যেটা আগে বললাম যে বাচ্চাদের ক্ষেত্রে ভিটামিন ডি ডেফিসিয়েন্সির কারণে রিকেটস হয়, বড়দের ক্ষেত্রে অস্টিওম্যালাইসিয়া ডেভেলপ করে। এখন এইটা একটু মনে রাখতে হবে, এটা পরীক্ষাতে ভাইভাতে জিজ্ঞাসা করা হয়, কারণ ভিটামিন ডি যখন প্রেসক্রাইব করা হয়, বিশেষত যাদের ডেফিসিয়েন্সি থাকে তাদেরকে হাই ডোজ ভিটামিন ডি ইউজুয়ালি গ্রহণ করার জন্য বলা হয়ে থাকে। নর্মাল রেঞ্জ অফ ভিটামিন ডি যে নর্মালি 30 থেকে 100 ন্যানোগ্রাম পার মিলিলিটার হচ্ছে নর্মাল ভ্যালু, 30 থেকে 100। আর কারো যদি 30 এর নিচে থাকে, 29 থেকে 20 থেকে 29, সেটা হচ্ছে ইনসাফিসিয়েন্ট। আর ডেফিসিয়েন্ট বলা হয় 10 এর নিচে নামলে সেটা হচ্ছে ডেফিসিয়েন্ট। আর সিভিয়ার ডেফিসিয়েন্সি হয় কারো যদি 10 থেকে 19 পর্যন্ত হচ্ছে, মানে 20 এর নিচে হচ্ছে ডেফিসিয়েন্ট, আর কারো যদি 10 এর নিচে চলে যায় সেটা হচ্ছে সিভিয়ার ডেফিসিয়েন্সি। এবং এই ধরনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনেক রকম জটিলতা তৈরি হয়। আবার ভিটামিনের মাত্রা যদি রক্তে যে নরমালি হচ্ছে 100 ন্যানোগ্রাম পার এমএল থাকে, যেটা যদি 150 মিলি ন্যানোগ্রাম পার ডিএল এর বেশি হয়, সেটা হচ্ছে টক্সিক। এখন নরমালি যে ইনসাফিসিয়েন্ট, যে এখন ভিটামিন ডি আপনি কোন ক্ষেত্রে ইউজ করবেন, কোন ক্ষেত্রে ইউজ করবেন না, এটা নিয়ে এখন পর্যন্ত আপনি অনেক কিছু মতদ্বৈধতা আছে। তবে বলা যায় একজন সুস্থ সবল মানুষ 200 থেকে 400 এবং ক্ষেত্র বিশেষে 600 মিলিগ্রাম ভিটামিন মিলিগ্রাম ভিটামিন ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি গ্রহণ করতে পারে। কিন্তু যাদের ইনসাফিসিয়েন্ট থাকে তাদের ক্ষেত্রে এখন হাই ডোজ ইউজ করবেন কিনা সেটা নিয়ে এখন পর্যন্ত, মানে যদিও ইনসাফিসিয়েন্ট স্টেজের ক্ষেত্রে অনেক বেশি হাই ডোজ গ্রহণ করার দরকার হয় না, কিন্তু তারপরেও অনেকে ইনসাফিসিয়েন্ট স্টেজের ক্ষেত্রেও হাই ডোজ ভিটামিন ডি গুলো প্রেসক্রাইব করে দেয়, যাতে তার বলা হচ্ছে যে জটিলতাগুলো অ্যাভয়েড করা সম্ভব হয়। তবে ডেফিসিয়েন্ট স্টেজে অবশ্যই আপনাকে, কারো যদি ডেফিসিয়েন্ট থাকে তাকে অবশ্যই যে হাই ডোজ যেটা বলা হয় সেটা ব্যবহার করতে হয়। নর্মালি যেটা প্র্যাকটিস করা হয় বাংলাদেশে, যে 40,000 ইন্টারন্যাশনাল ইউনিট ওয়ান্স ইন এ উইক ফর 7 উইকস ফলোড বাই
100 to 200 international unit for next 3 months. আমি কি স্যার বললাম ডোজটা একটু আবার যদি বলতেন। যে নরমালি যেটা হচ্ছে পূর্ণবয়স্ক মানুষদের ক্ষেত্রে যে ডোজটা বাংলাদেশে প্র্যাকটিস করা হয় সেটা সব দেশে না, বাইরের দেশে এই ডোজটা আরো হাই ডোজ ইউজ করা হয়, যেটা ইউজ করা যায় 40,000 ইন্টারন্যাশনাল ইউনিট ফর 7 উইকস। তারপরে আছে 7 উইকস এর পরে আরো 2 থেকে 3 মাস পর্যন্ত 1400 থেকে 2000 ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি। আর যে যে অ্যাডোলেসেন্সদের ক্ষেত্রে যেটা হচ্ছে বলা হয় যে তাদেরকে বলা হয় যে 20,000 ইন্টারন্যাশনাল ইউনিট every 2 weeks for 6 weeks followed by 100,000 to 2,000 unit once in a day for 2 to 3 months. আমি কি বললাম বোঝা গেল? জি স্যার। তবে বাইরের দেশে বেশিরভাগ ক্ষেত্রে যেটা ইউজ করে সেটা হচ্ছে বাইরের দেশে 60,000, যেমন ইন্ডিয়াতে 40,000 ইউনিটের চেয়ে বেশি ইউজ করা হয় 60,000 ইন্টারন্যাশনাল ইউনিট। আর বাংলাদেশে আর একটাই করে যাদের ভিটামিন বিশেষত বলা হচ্ছে বোনসে অনেক বেশি পরিবর্তন আছে, বোনস গুলো অনেক বেশি ভঙ্গুর এরকম আছে বলা হচ্ছে, অস্টিওপোরোসিস অথবা অস্টিওপেনিয়া এরকম আছে, তাদের ক্ষেত্রে অনেক সময় ভিটামিন ডি যেটা ইউজ করে যে এটা হচ্ছে যে 2 লক্ষ ইন্টারন্যাশনাল ইউনিটের ক্যাপসুল পাওয়া যায়, সেইগুলো হচ্ছে 1.5 থেকে 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিটের যে ক্যাপসুল গুলো পাওয়া যায় সেটা প্রতি 2 সপ্তাহ অন্তর অন্তর তাকে 6 সপ্তাহ পর্যন্ত খেতে বলা হয়। এখন রিকেটস যেটা এটা ক্লিনিক্যাল ফাইন্ডিংস অলমোস্ট অনেকেই জানেন এবং অনেক পেশেন্ট হয়তো অনেকেই দেখছেন যে রিকেটস ভিটামিন ডি ডেফিসিয়েন্সির কারণে হয় এবং এখানে ক্যালসিয়ামের উপস্থিতি মানে ক্যালসিয়ামের লেভেল কমে যায়, যার কারণে বোনস গুলো হচ্ছে সফট হয় এবং নমনীয় হয়ে যায়, প্লায়েবল হয়। তারপরে যে এই কারণে দেখা যায় যে বোনস গুলো আস্তে আস্তে ডিফর্মিটি ডেভেলপ করতে থাকে এবং বোনসের ডিফর্মিটির পাশাপাশি যে সমস্যাটা বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় তাদের ডেন্টিশনের সমস্যা দেখা যায়, তাদের দাঁতগুলো ঠিক মতো বলা হয় যে গজায় না, অথবা মানে গজানোর ক্ষেত্রে যে সময় দরকার, যে সময় তার দাঁতগুলো ওঠার কথা সেগুলো ডিলে হতে থাকে। এবং একেবারে ছোট বাচ্চাদের ক্ষেত্রে যেটা দেখা যায় ফন্টানেলি, যেটা স্কাল বোনস, যে বোনস গুলো যে দুইটা ফন্টানেল থাকে, একটা হচ্ছে এন্টিরিয়র ফন্টানেলি আর একটা থাকে হচ্ছে পোস্টেরিয়র ফন্টানেলি। পোস্টেরিয়র ফন্টানেলি থাকে হচ্ছে পিছনের দিকে, যেটা হচ্ছে প্যারাইটাল বোনস এবং অক্সিপিটাল বোনসের সংযোগ স্থলে, সেই ফন্টানেলিটা সাধারণত জন্মের পরেই ফিউজ হয়ে যায়। আর এন্টিরিয়র ফন্টানেলি এটা সাধারণত 12 থেকে 18 মাসের ভিতরে ফিউজ হয়। এটা বাচ্চাদের একেবারে বলা যে ডেলিভারি হওয়ার পরে এটা ওপেন থাকে, কিন্তু যাদের রিকেটস থাকে তাদের এই ফন্টানেলিটা বলা হয় যে ক্লোজ হতে আরো সময় লাগে, এটা কয়েক বছর পর্যন্ত সময় লেগে যায় ক্লোজ হতে। তারপর রিকেটস এর কমন প্রেজেন্টেশন হচ্ছে এইটা যে বেশিরভাগ বাচ্চাদের দেখা যায় যে রিকেটস এর কারণে তাদের লেগটা হচ্ছে যে বাউইং হয়ে যায়, যেটা বাউ লেগস বলা যায়। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে যাদের সিঙ্গেল লিম্বস এফেক্টেড হয় তাদের ক্ষেত্রে নক নি ডেভেলপ করে। তারপর রিকেটস এর ক্ষেত্রে রিকেট রোজারি, এটা বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে রিকেট রোজারি যে এখানে রিবস গুলো এন্টিরিয়র পোরশন অফ দা রিবস গুলো প্রমিনেন্ট হয়ে যায়, বিশেষত পোস্টোকন্ডাল জাংশন যে এরিয়াটা থাকে ওখানে রিবস গুলো প্রমিনেন্ট হয়ে যায়, যেটাকে বলা হয় রিকেট রোজারি। তারপরে এদের চেস্টের কিছু পরিবর্তন দেখা যায়, চেস্ট গুলো পিজন শেপ অথবা পেকটাস পেরিনেটাম এইরকম চেস্ট দেখা যায়, যে নরমালি যে এটা স্টারনামটা এটা বাইরের দিকে প্রোট্রুশন অথবা বাইরের দিকে বের হয়ে আসে, যার কারণে চেস্টটা দেখতে পিজনের মতো দেখা যায়, এই জন্য এটাকে পিজন শেপ চেস্ট বলা হয়। তারপরে এদের ফোরহেডে অ্যাবনরমাল প্রমিনেন্সি থাকে, যেটাকে বলা হয় ফ্রন্টাল বসিং।
ক্লিনিক্যাল ফিচার রিকেটস যেগুলো বলে, এখানে আরেকটা যে ফ্রন্টাল বসিং এর কথা বলা যায়, ডিলেট ক্লোজার অফ অ্যান্টেরিয়র ফ্রন্টালি, তারপরে এখানে যে ক্রিস্টাল বোনস যে সুসার গুলো থাকে সেই সুসার গুলো মার্জিন গুলো ক্লোজ থাকে না, এগুলো ওয়াইড থাকে। তারপরে হচ্ছে কেনিও ট্যাপস, যে কেনিয়া স্কাল বোন গুলো সফট থাকে। তারপর ডেন্টাল হাইপোপ্লেসিয়া, দাঁতগুলো ঠিকমতো প্রপারলি যথাসময়ে ফর্মেশন হয় না। তারপর রিকেট রোজারি, হ্যারিসন সার্কাল দেখা যায় যে রিপসের নিচের দিকে দুই পাশেই হচ্ছে হাজের মতো দেখা যায়, যেটাকে হ্যারিসন সার্কাস বলা হয়। এটা অনেক বাচ্চাদের দেখা যায়। তারপরে পেকটাস পেরিনিটাম অথবা পিজন শেপ চেস্ট থাকে বা বায়োম অফ লেগস থাকে। তারপরে এদের রিস্ট এবং অ্যাঙ্কেল জয়েন্টে সোয়েলিং থাকে। রেনাল রিকেটস নামে একটা শব্দ আছে, যেটা যাদের ক্রনিক কিডনি ফেলিওর থাকে অথবা ক্রনিক কিডনি ডিজিজ থাকে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে ভিটামিন ডি অথবা ক্যালসিট্রল যেটা সেটা ঠিকমতো প্রোডাকশন হতে পারে না, যার কারণে হচ্ছে যে ক্যালসিয়াম লেভেলটা কমে যেতে থাকে এবং ফসফেট লেভেলটা রক্তে কমে যেতে থাকে। এই ধরনের কন্ডিশনে রিকেটস এর পেশেন্টদেরকে রেনাল রিকেটস বলা হয়। এবং এই ধরনের পেশেন্টদের ট্রিটমেন্টও একই ওয়েতেই করা হয়, যে আইদার ওরাল অথবা ইন্ট্রাভেনাস রুটে ক্যালসিট্রল দেওয়া হয় অথবা ভিটামিন ডি3 দেওয়া হয়। আর একটা রিকেটস আর একটা টাইপস ভিটামিন ডি রেজিস্ট্যান্ট রিকেটস involve a defect in the metabolism or mechanism of action of calcitrol। এখানে ভিটামিন ডি3 যে রিসেপ্টর গুলো থাকে সেই রিসেপ্টর গুলো ডিফেক্টিভ থাকার কারণে ভিটামিন ডি3 ডি প্রোডাকশনের যে প্রসেসটা সেই প্রসেসটা ব্যাহত হয়, যার কারণে দেখা যায় যে লিভার ডিজিজ অথবা কিডনি ডিজিজ যাদের থাকে তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তাদের কিডনি ফেলিওর অথবা লিভার ডিজিজ থাকার কারণে দেখা যায় যে 25 হাইড্রক্সিকলিক্যালসিফেরল এবং 125 ডাইহাইড্রক্সিকলিক্যালসিফেরল এটা প্রোডাকশন ঠিকমতো হয় না তাদের ক্ষেত্রে অনেক সময়। এবং পাশাপাশি ভিটামিন না স্যার। এখানে একটা যেটা যে ভিটামিন ডি আপনি নর্মাল যে রেঞ্জ আছে 400 থেকে 600 অথবা 800 মিলিগ্রাম, সেটা হয়তো আপনি কোনো রকম পরীক্ষা নিরীক্ষা ছাড়াও হয়তো গ্রহণ করতে পারবেন। কিন্তু আপনাকে যদি ডেফিসিয়েন্সি অ্যাসেসমেন্ট করতে হয় তাহলে অবশ্যই রক্তে ভিটামিন ডির উপস্থিতি কি মাত্রায় আছে সেটা পরীক্ষা নিরীক্ষা করেই আপনাকে বেশি মাত্রার ভিটামিন ডি খেতে হলে পরীক্ষা করে খেতে হবে। আরেকটা হচ্ছে ভিটামিন ডি পরীক্ষা করার সময় শুধুমাত্র ভিটামিন ডি পরীক্ষা করলেই হবে না, আপনাকে যে এটার সাথে সেরাম ক্যালসিয়াম এবং যদি সম্ভব হয় সেরাম ক্রিয়েটিনিন এই পরীক্ষাগুলো করে তারপরে ভিটামিন ডি এই ধরনের ওষুধগুলো খাওয়া নিরাপদ। যদি কারো ক্যালসিয়ামের পরিমাণ কম থাকে সেটা অবশ্যই আগে কারেকশন করতে হবে, তারপরে ভিটামিন ডি খেতে হবে। এরপরে টপিক হচ্ছে আয়রন। এটা হচ্ছে মিনারেলস, যে আমরা ভিটামিনের পাশাপাশি বিভিন্ন ধরনের মিনারেলস যেটা আমাদের হেলথের জন্য দরকার, আমাদের বিভিন্ন বডি সিস্টেমকে প্রপারলি ফাংশনিং এ করার জন্য বিভিন্ন ধরনের মিনারেলস এর দরকার রয়েছে, যেগুলো ইনঅর্গানিক ম্যাটার। সাধারণত এগুলো নেচারে পাওয়া যায় এবং এইগুলো খুব বেশি মাত্রায় দরকার হয় এইরকম না, কিন্তু এটা বডির বিভিন্ন অর্গান অথবা সিস্টেমের ফাংশনিং এর জন্য দরকার হয়। যদি এগুলোর ঘাটতি হয় সেই ঘাটতির কারণে দেখা যায় যে